মানে হঠাৎ করে দামি গাড়ি অ্যারেঞ্জের কথা বলছো কেন? কেন তুমি জানো না আজকে আমার কাজিনের ম্যারেজ ডে? তাহলে আমরা যাবো কিভাবে? ও আচ্ছা, তোমার কাজিনের ম্যারেজ ডে কিভাবে যাব? কেন, রিক্সা অথবা সিএনজি করে গেলেই তো হয়। সিএনজি করে? হ্যাঁ। প্রশ্নই আসে না। তুমি জানো ওখানে আমার কত আত্মীয় স্বজন আসবে, আর তাদের দামি গাড়ি ফ্ল্যাট আছে। তারা যদি জানে আমরা সিএনজি করে আসছি, আমাদের প্রেস্টিজই থাকবে না। আর তুমি যে এত বড় চাকরি করো, তারা কিভাবে সেটা জানবে বলো? আচ্ছা, তার মানে আমি বড় চাকরি করি, অনেক টাকার মালিক আমি, সেটা প্রুফ করার জন্য আমাকে দামি গাড়ি ভাড়া করে ওখানে যেতে হবে, তাই তো? না হলে প্রুফ হবে না যে আমি বড় পোস্টে চাকরি করি। শোনো, তোমার রিলেটিভরা তো জানে বিয়ের সময় আমি কোন পোস্টে ছিলাম, কোন পোস্টের কথা বলে তোমাকে বিয়ে করেছি। তাদের যদি কিউরিসিটি থাকে আমার ব্যাপারে, আমার অফিসে যেতে পারে, গিয়ে দেখতে পারে যে আমি কোন পোস্টে চাকরি করি, তাই না? এর জন্য আমাকে শো আপ করতে হবে, দামি গাড়ি ভাড়া করে ওখানে যেতে হবে, তাই তো? শোনো সাথী, প্লিজ এইগুলা নিয়ে না চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি যা আছি তেমনটাই থাকতে আমি পছন্দ করি। ওকে? দেখো আমি এত সব বুঝি না, তুমি কিভাবে গাড়ি অ্যারেঞ্জ করবে করে চলো। সাথী, বিষয়টা গাড়ি না, আজকে একটা দামি গাড়ি ভাড়া করার কথা বলছো, 2 দিন পরে তুমি এই গাড়ি কেনার কথা বলবা। তখন আমার কাছে টাকা না থাকলে আমি কি করব? আমি ব্যাংক থেকে লোন করব, সে লোন আমি চালাতে পারবো। আমার যে পরিমাণ স্যালারি সেটা দিয়ে আমি থাকতে পছন্দ করি, আমি চাপ নিতে চাই না। সাথী প্লিজ, কেন শুধু শুধু চাপ নিচ্ছ? মানুষের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাকে তো হিমশিম খেতে হবে, আমাকে অবৈধ পথে রোজগার করতে হবে। তুমি কি চাও আমি অবৈধ পথে রোজগার করি, ইনকাম করি? আর শোনো, আমি খারাপ পথে যেতে পারবো না, বোঝার চেষ্টা করো। আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই। রাস্তার মাঝখানে শুয়ে কি করতেছেন ভাই? রাস্তার মাঝখানে শুয়ে কি করতেছে আপনি আমারে দেখে বুঝতেছেন না? আমি আমার এই ভাগ্য, এই কপালটা খারাপ, ভাগ্য খারাপ, আমি নিজে শেষ করে দিব। এই রাস্তার মধ্যে শুয়ে আমার উপর দিয়ে গাড়ি যাব, আমি সুস্থভাবে সুসাইড করব। আমাকে মরতে দেন, আপনি আপনার কাজে যান। আমার কথাটা শুনুন ভাই, আপনি সুইসাইড করবেন মানে? আরে ভাই, আপনার বাকি জীবন তো পড়ে আছে, আপনি সুইসাইড করবেন কেন? ভাই আপনি আমার আর জ্ঞান দেন না। আমি আমার জীবনে অতিষ্ঠ হয়ে গেছি, তিতা হয়ে গেছি। পানিতে হাত দিলে আগুন হয়ে যায়, ফুলে হাত দিলে পাথর হয়ে যায়। ভাই আমার ভাগ্য খারাপ, আমাকে সুস্থভাবে সুসাইড করতে দেন ভাই। আরে ভাই, এই 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 ভাই, আপনার ভাগ্য যে খারাপ কে বললো আপনাকে? কেন জ্যোতিষী? জ্যোতিষী কি বলছে? বলছে আমার জীবনে 20টা ফাড়া আছে, আর সেই ফাড়া কাটতে হলে 4টা আংটি লাগবে। একটা আংটির দাম 50,000 টাকা, আমার পকেটে নেই 200 টাকা। সেজন্য আমি চিন্তা ভাবনা করলাম যে সুসাইড করে নিজে শেষ করে দেবো ভাই। ভাই, জ্যোতিষী বলছে আর আপনি বিশ্বাস করলেন না? ভাই এই পৃথিবীতে বিশ্বাসটা করুম করে। আমার আপন খালুরে জমি বেচা সুদের টাকা এনে 4 লাখ টাকা দিছি, কই আমি বিদেশ যাবো, আর আমার টাকা দিয়ে সে নিজেই যায় বিদেশ যায় বই রয়েছে। ভাই সেজন্য আমি ডিসিশন নিছি এই জীবন আর রাখুম না, আমি নিজে সুসাইড করুম। আমাকে সুস্থভাবে সুসাইড করতে দেন ভাই। স্যার আচ্ছা ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এই যে আপনি 4 লক্ষ টাকা জোগাড় করলেন, কিভাবে করলেন? জমি বিক্রি করলেন, সুদের উপর টাকা নিয়ে আসলেন। কেন? বিদেশ যাওয়ার জন্য। এই 4 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাবেন কেন? গিয়ে কি করবেন? আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সেই টাকাটা দিয়ে আপনি যদি দেশে বিজনেস করতেন, 20,000 টাকা দিয়ে যদি আপনাকে চায়ের দোকান দিতেন, সমস্যা ছিল? সবজি বিক্রি করতেন, তা তো করবেন না। আপনাদের প্রেস্টিজে লাগে, মান সম্মানও লাগে, অথচ সেই কাজটাই আপনারা বিদেশে গিয়ে করবেন। কি করবেন? টয়লেট পরিষ্কার করবেন, ড্রেন পরিষ্কার করবেন। সেখানে তো আপনার কাজ করতে মান সম্মান যায় না, তাহলে দেশে কাজ করতে সমস্যাটা কোথায়? শুনুন ভাই, আপনার কাছে যা আছে সেটা দিয়ে চেষ্টা করুন। ফুট করে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না, তাল গাছ হওয়ার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন ঝড়ে ওই গাছটা ভেঙে পড়ে যাবে। ভাইরে, হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হয়ে যদি সুইসাইড করে ফেলেন, এই সুইসাইডটা কি সমাধান? আর ভাগ্যের দোষ কেন দেন?
আল্লাহ সবার ভাগ্যে সমানভাবে সবকিছু দিয়েছে। জাস্ট একটু অনুসন্ধান করেন, পরিশ্রম করেন, সৎ নিষ্ঠার সাথে কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে। আর মানুষ যদি পরিশ্রম করে অবশ্যই তার ভাগ্য পরিবর্তন হয়। ভাই হতাশ হবেন না ভাই। ভাই আপনার প্রত্যেকটা কথা মূল্যবান এবং কিছু বোঝার মতো কথা বলছেন ভাই। হয়তো জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আজকে হয়তো আপনার উসিলায় আমি বেঁচে গেছি, নাহলে নিজেরা নিজে সুসাইড করে এই পৃথিবী ছেড়ে চলে যেতাম ভাই। না রে ভাই, এটা কোনো সমাধান না। আপনি কিছু করার চেষ্টা করেন, দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ। জান ভাই, হতাশ হবেন না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মুখ গুমরা করে বসে আছিস কেন? আমার কপালটাই খারাপ মা। কেন আবার কপাল কি হয়েছে আবার? আমার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আমার কিছুই নেই। আমার বান্ধবীরা আমার থেকে নর্মাল, কিন্তু তাদের দেখো ফ্ল্যাট, গাড়ি বাড়ি সবই আছে। এই কথা, হ্যাঁ? জামাই যেই পোস্টে বসে রয়েছে, একটা কলমের খালি খুসা দিব, লক্ষ লক্ষ টাকা আসা যাব। তোর গাড়ি বাড়ি সব হয়ে যাব। আস্তে ধীরে একটু ধৈর্য ধর, আর জামাইয়ের সাথে কোনো চিৎকার চেঁচামেচি করিস না। ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করা যায়। আমি আজকে জামাইয়ের সাথে কথা কইতেছি, তারপরে দেখি কি করে। আমি ওরা অনেক বুঝাইছি, ও শুধু ও সততা নিয়ে পড়ে আছে, ও আমার কথা এগুলো শুনবো না। তোর কইতে হইব না, আমি বলবো। আমি ওর সাথে আজই কথা বলবো, বললে দেখবি মনে আছে তোর ফ্ল্যাটও কেনা হয়ে যাবে। তুমি যতটা সহজে বলতেছো, আসলে বিষয়টা এত সহজ না, আর ও এত সহজভাবে দেখেও না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বললে দেখি না কি হয়। হবে না কেন? এত ভালো জায়গায় চাকরি করে, এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম প্রতিদিনও, বুঝছিস না? এটা দিতে সে বাধ্য। আর তুই তো দেখতেও সুন্দর, সব দিক দিয়ে ব্যবহারটা একটু বালা করবি, তাই লইব। আমি যথেষ্ট ভালো করি, আমার কথা ও কোনো শোনে না। তুই এত বারে বারে কইস না, আমি কম দেখতে অন্য পয়সাওয়ালা দিকে তুই বিয়া দিছি, যারি চাকরিটা করে অনেক টাকা কলমের কোচায় লক্ষ লক্ষ টাকা আইসা পড়ে, এই কারণে তো বিয়াটা দিছি। আর শোন, তোর জামাই যাতে তোর শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগটা কম রাখে। কেন কইছি বুঝছস? হেরা হইলো গ্রামের মানুষ, হেরা নেই নীতি নিয়ে কথা কইব, পোলায় যাও আগাইব, আরো তিন উদ্র পিছাই যাব, বুঝছ? তখনই তোর কাছে অশান্তি লাগবে। ঠিক আছে? তোর সুখটা হইলো এখানে, যাতে তোর কথা মতো চলে, যাতে শ্বশুর শাশুড়ির কথা যাতে না শুনে। একদম যোগাযোগ যাতে বন্ধ হয়, একদম কাট আপ করতে করতে চেষ্টা করবি, যাতে একদম কাট আপ হয়ে যায়। মনে থাকে যাতে এই কথাটা, বুঝছি মা। এটা একদম ব্রেনে ঢুকাই লিবি, শ্বশুর শাশুড়ি শেষ করে দে। স্যার, আপনি আমার ফাইলটা এত দ্রুত করে দিবেন আমি ভাবতে পারিনি। স্যার, আপনি যে বলছিলেন আপনার এই টাকাটা আমি নিয়ে আসছি, পুরো টাকাটাই আছে এখানে। আরে ডিজিটাল যুগে আপনি টাকা কেন নিয়ে আসছেন? আপনি টাকা হলো ডিজিটাল ট্রান্সফার করবেন, অ্যাকাউন্টে দিয়ে দিবেন। আরে যাক, ঠিক আছে, নিয়ে আসছেন যেহেতু, ওকে। আপনি এই ফাইলটা না মানে ওই ওনার একটা কাজ করে দিছিলাম তো, উনি একটু চা নাস্তা খাওয়ার জন্য উপহার হিসেবে দিছে আর কি। ফজল সাহেব, চা খাওয়ার জন্য এত টাকা? আসলে ভালোবেসে দিছে, না করতে পারি না আর কি। আপনি ঘুষ খাচ্ছেন না ফজল সাহেব, এটা কিন্তু ঠিক না। অফিসে বসে অফিসের কাজ, যেগুলো রেগুলার কাজ, এটা তো এমনি করার কথা আপনার, তাই না? এর মধ্যে আপনি ঘুষ নিচ্ছেন। ওই তাহলে আমার দিলেই আবির সাহেবের কাছে তো ফাইল যায়, হ্যাঁ সিগনেচার করে, হ্যাঁ দিতে হইব। আবির সাহেব আপনাকেও দিবে। জি স্যার, আপনাকেও দেবো। ফজল সাহেব, আমাকে ঘুষ দিতে হবে না। আপনি ভালো করেই জানেন যে আমি ঘুষ খাই না, ঘুষ দেইও না। সো আপনি এর মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন? না না, আপনি ব্যাপারটা এইভাবে কেন দেখছেন? না, এটা উপহার হিসাবে দিচ্ছে আর কি। শোনেন ফজল সাহেব, এই ঘুষটাকে যতই আপনি ইনিয়ে বিনিয়ে নান্দনিক পর্যায়ে নিয়ে সহি করার চেষ্টা করছেন, ঘুষটা আসলে নান্দনিক না, এটা পাপ, এটা খারাপ কাজ। প্লিজ এই কাজটা করবেন না। ঠিক আছে, আমি ওকে, আমি আপনার ফাইলটা আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি ফজল সাহেব, আমি একটা ফাইল দিনরাত পরিশ্রম করে রেডি করে দেই, কিন্তু আপনার ডেস্কে এসে সেটা অনেক দিন আটকায় থাকে। কেন থাকে আমি এবার বুঝতে পারছি। যারা টাকা দেয় তাদের কাজটা আপনি আগে আগে করে দেন, আর যারা দেয় না তাদেরটা আপনার টেবিলে পড়ে থাকে, তাই তো? আবির সাহেব প্লিজ বসকে এইসব ব্যাপারে কিছু বলবেন না ভাই। শোনেন,
আপনি একদম টেনশন করবেন না, আমি কখনোই বসকে বলবো না। আমি চাই না যে আমার কারণে কারোর চাকরি চলে যাক। তবে আপনি সাবধানে থাকবেন, আর কোনোদিন ঘুষ খাবেন না। আর যদি খান, দেখবেন একদিন আপনি কিন্তু ঠিকই ধরা খাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে আপনি ভালো হয়ে যান, সেটা সবার জন্যই মঙ্গলজনক। ওই মিয়া, আপনার না কইছি অফিসে টাকা পয়সা আনবেন না, অনলাইন ট্রান্সফার করবেন। আরে আবির সাহেব, এত অনেস্টির বড়ি খাওয়া, ঘুষ টুস কিছুই খায় না। মনে থাকবে আপনার। যান যান আগে যান। জি স্যার, আমি ব্যাংকে পাঠিয়ে দেবো নেক্সট টাইম। যান। মা, আপনি কি জরুরি কথা বলবেন প্লিজ বলেন। বাবা কি জরুরি কথা কোনো, তোমার কাছে মাইয়া বিয়া দিছি, মানে মাইয়ার যখনই চেহারার দিক চাই ও মন খারাপ করে বসে থাকে, মুখটা গুমরা থাকে। ঘটনাটা কি, সমস্যাটা কি? মা, আপনার মেয়ে কেন মন খারাপ করে বসে থাকে সেটা তো আমি জানি না। আচ্ছা সেটা তুমি জানতে চেষ্টা করবা না, কেন মন খারাপ করে বসে থাকে, কি চায়? এটা তুমি তো স্বামী, তার এটা তো তোমার জানা উচিত। মা, আমি আপনার মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করিনি। আপনারা আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছেন। আমি কোন পজিশনে চাকরি করে, কোন অফিসে চাকরি করে, আমার পোস্ট কি, র্যাঙ্ক কি, সমস্ত কিছু আপনারা জানেন। ইভেন আমি কত টাকা স্যালারি পাই সেটা আপনারা জানেন। এখন আপনার মেয়ে যদি আমাকে বলে উপরে ইনকাম করতে, এটা তো আমার পক্ষে সম্ভব না। মা, কেন সম্ভব না? তুমি যে বেতনটা পাও, এই বেতনে কি সংসারটা চলে? একটা ভবিষ্যৎ আছে না এই সংসারটার? হ্যাঁ, ভবিষ্যতের তো চিন্তা রাখা তোমার চলতে হবে। এই তোমার যে বেতন পাও, এই বেতনে আমার মেয়ের পার্লার আছে, চুল বান্ধা আছে, সাজগুজ আছে, কত জিনিস, একটা সেট মিলে চলার একটা শখ আছে না মেয়েটার। এই শখটা তো তোমার পূরণ করতে হবে। এই শখটা পূরণ করতে গেলে আমরা তো যেটা খবর নিয়ে দেখছি, তোমার উফরি টাকা অনেক। তুমি যদি একটু কলমের খোসাটা দাও না, অনেক টাকা হবে। তাহলে তখন তো মনে করছে যে আমার মেয়ে অনেক সুখে থাকবে। মা, আপনি আকার ইঙ্গিতে কি বলতে যাচ্ছেন? মানে আমি ঘুষ খাই, 2 নম্বরই কাজ করি, অবৈধ পথে ইনকাম করে আপনার মেয়েকে আমি সুখ শান্তিতে রাখি, এটা চাচ্ছেন আপনি? শুনেন, এটা আমার পক্ষে সম্ভব না। আমি এভাবে বড় হইনি। আমি নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবো না। মা, তোমাকে বলছিলাম না, দেখছো আমার কথা শুনছে? আচ্ছা তুমি এটার ঘুষ খাওয়া করতেছো কেন? হ্যাঁ, এটা তোমাদের জন্য ভালো, তুমি এটা বুঝো না কেন? তোমার বউ একটু সুখে থাকবো, এটাই তো। এটা তোমার চেয়ে সুডো কাম করে, ওই যে কি দারোয়ানের চাকরি করে, হেবাটার 60টা ফ্ল্যাট, আরেকজনে মানে একটা ছোট্ট একটা পোস্ট আমি শুনছি, হ্যাঁ 2টা গাড়ি। তো আশেপাশে এইসব গরিব মানুষরা যদি এত হাইফাই করে চলে, তো তুমি তো একটা ভালো পোস্টে চাকরি করো, তো তোমার তো এটার ঘুষ বলো কেন? মা, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে? বারবার আপনি একটা ইঙ্গিত করছেন যেন আমি ঘুষ খাই। আমার পক্ষে এটা সম্ভব না। আর তোমাকে আমি বলছি না যে ফ্যামিলির কোনো কথা তুমি তোমার মায়ের সাথে বলবা না? হ্যাঁ, তারপরে কেন বললা তুমি? দেখছো মা, আমি তোমার বলছি না কিছু হইছে? আমি কি জানতাম এটা যে এত গাত্তারা? আমি তো মনে করছি যে দেখতে অন্তত ভদ্র সদ্র বোঝা যায়, কথাবার্তা কিছু করবো না, অন্তত এটা পুরাই গাত্তারা। থাক, কোনো চিন্তা করিস না, যাও এবার হইব। ঘুষ খাইতো না, খাওয়াইয়া দিব, দেখবি তুই। স্যার, একটা জরুরি কথা বলতে আসছিলাম, কিন্তু কিভাবে যে বলি স্যার, আমার খুব লজ্জা পাচ্ছি বলতে আর কি। কেন বলুন। স্যার, আপনি তো অফিসের খোঁজ খবর রাখেন না স্যার, যা তা হচ্ছে স্যার, শুনলে স্যার বিশ্বাস করতে পারবেন না। কি বলতে চান ফজল সাহেব, ক্লিয়ার করে বলুন। স্যার, নিজের চোখে দেখে আসলাম স্যার। ছি ছি ছি, যেই মানুষটাকে আমরা সবাই অনেস্ট, নামাজি, ভদ্রলোক নামে চিনি, তার এরকম কাণ্ড স্যার, বিশ্বাস করতে পারছি না স্যার। আরে ভাই, আপনি এত বাহানা করছেন কেন? আপনি খোলাখুলি বলেন তো কি হয়েছে। স্যার, ওই যে আবির সাহেব। আমাদের আবির? হ্যাঁ বলুন। স্যার, এইমাত্র আবির সাহেব এক ক্লায়েন্টের কাছ থেকে বড় অঙ্কের অ্যামাউন্ট ঘুষ নিয়েছে স্যার, নিজের চোখে দেখেছি স্যার। আবির? আবির ঘুষ নিয়েছে? ফজল সাহেব, আপনি কি বলতেছেন আপনি বুঝতে পারছেন? স্যার, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, আমি নিজের চোখে এইমাত্র দেখে আসলাম। আবির সাহেব তার টেবিলের ড্রয়ারে একটা বড় প্যাকেট রেখেছে স্যার। আপনি আমার সাথে আসুন স্যার, আপনি তাকে হাতে নাতে ধরবেন। টেবিল, ড্রয়ার, মানে কি? আপনি কি বলতেছেন? স্যার, আমি হাতে নাতে ধরলে
আপনি এবং অনেকে হয়তো মনে করবে যে আমি তার সাথে শত্রুতা করছি। এই জন্য স্যার আপনাকে দিয়ে এই কাজটা করতে চাই স্যার। আবির সাহেব, আমি অবাক হচ্ছি ফজল সাহেব, আপনি কি বলতেছেন? আবির, আমাদের প্রিয় আবির, যে আমাদের অফিসের একটা মডেল, যাকে আমি এত বিশ্বাস করি। ফজল সাহেব, আপনি ভুল করছেন না তো? স্যার আবির সাহেব অনেস্টির মুখোশ পরে থাকে স্যার। আজকে তার মুখোশ উন্মোচনের দিন। প্লিজ স্যার আপনি আমার সাথে চলুন স্যার। ওকে, ঠিক আছে, চলুন। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। স্যার আসেন স্যার, স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আবির সাহেব, আপনার ড্রটা একটু খুলুন তো। স্যার ড্রয়ের কেন? হ্যাঁ, আপনার ড্রটা খুলতে বলছি, খুলুন। স্যার কেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে স্যার ড্রয়ার, এটা কি? এটা বের করেন। আমার ড্রয়ারের খাম মানে হ্যাঁ, এটা কি? স্যার আমি এটা বুঝতে পারছি না, আমি নিজেও জানি না এটা কি। স্যার এরকমই হয় স্যার। আপনার অনুমতি দিলে আমি একটু দেখি স্যার। স্যার কি বলবো স্যার? টাকা। টাকা স্যার, টাকা টাকা। আবির সাহেব, আপনি আপনি এই কাজ করেছেন? স্যার 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 বিশ্বাস করুন স্যার, স্যার এই টাকার বিষয়ে আমি কিছুই জানি না স্যার। স্যার আপনার অফিসে আমি এতদিন ধরে জব করছি, কখনো কি আমার কোনো দুর্নীতি করতে দেখেছেন স্যার? স্যার আমার কোনো কাজে অনিয়ম দেখেছেন? আবির সাহেব, বিশ্বাস, বিশ্বাসের কথা বলছেন? এই আপনাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর সেই আপনি সততার মুখোশ পরে ঘুষ খাচ্ছেন। সি 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 সি। স্যার স্যার এটা মিথ্যা স্যার, আমি কখনো ঘুষের সাথে জড়িত না স্যার। আমার কাছে মনে হয় এটা ফজল সাহেবের কাজ। ফজল সাহেব আপনি এই কাজটা করেছেন না? চুপ, একদম চুপ। আর একটা কথাও আপনি বলবেন না। আমাকে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে এখন। এই মুহূর্তে আপনি অফিস থেকে চলে যাবেন। স্যার আপনি দেখেছেন স্যার, আমি আপনাকে আগেই বলেছি স্যার, যদি আমি হাতে নাতে ধরতাম তাহলে আমার নামে বদনাম হতো স্যার। এখন দেখেছেন স্যার, অলরেডি বদনাম শুরু হয়ে গেছে স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি মিথ্যা বলিনি, আমার কাছে মনে হচ্ছে উনি জড়িত, সে কারণে ওনার নাম বলেছি। কোনো একদম আর কিচ্ছু আমার জানতে হবে না, আর আমার বোঝার কিছু বাকি নেই। ফজল সাহেব, এই টাকাগুলো সব আপনি আমার অফিসে নিয়ে যান। আর আপনাকে বলছি, ফিরে এসে যেন আপনাকে আর না দেখি। এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে বেরিয়ে যাবেন। আর এটা আপনি অফিস আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি। স্যার থ্যাংক ইউ স্যার। ফজল সাহেব খুব খুশি হয়েছেন না আমার চাকরিটা চলে গেছে? আপনি কি ভেবেছেন আপনি ঘুষ খেয়েছেন আর সেটা আমি দেখেছি, দেখে বসকে বলে দিব যাতে আপনার চাকরিটা চলে যায়? ভয় পেয়েছিলেন না ফজল সাহেব? সেই কাজটা আমি কখনোই করতাম না। আমি ভেবেছিলাম আপনাকে আমি সঠিক পথে নিয়ে আসব, কিন্তু আফসোস সেই সুযোগটা আমি পেলাম না। নিশ্চয়ই আল্লাহ এই রেজাল্ট আপনাকে দেবে, ঠিক আছে? অনেস্ট থাকবি না? তোরে কইলাম চল দুজনে মিলে ঘুষ খাই। না, অনেস্টের বড়ি খাইছে। হ্যাঁ অনেস্ট থাকবো। এখন কি হইলো? চাকরিটাই গেল গা। হ্যালো, মা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? কি সর্বনাশ হয়েছে? আবিরের তো ঘুষের দিয়ে চাকরি চলে গেছে মা। হাই হ্যাঁ রে, ঘুষ না খাইও হের ঘুষ খাওয়ার অভিযোগে হের চাকরি ছেড়ে দিতে হইছে। কোস কি? হ্যাঁ মা, ও তো বলছে যে ষড়যন্ত্র করেছে, বাট বাড়িওয়ালা যেভাবে চাপ দিতেছে আমি এখন কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আই হ্যাঁ হ্যাঁ রে। আচ্ছা তুই মা, তুই টেনশন করিস না, আমি আইতাছি। ফোন রাখ, ফোন রাখ। খুব তো নীতি আদর্শ দেখাইছো। এই নীতি আদর্শটা দেখে লাভটা হইছে কি? কি হইছে?
ফাসলা ঘুষের দায়ে। আচ্ছা এখন আমার একটা সত্যি কথা বলো তো, তুমি এই যে ঘুষ খাইছো এই টাকাগুলো কি করছো? তোমার বাপ মার লাগে পাঠাইছো নাকি আরেকটা বিয়া শাদী করছো? কোনটা করছো? মানে আমি ঘুষ খেয়েছি আপনি এটা বলতে চাচ্ছেন? শোনেন, আমি ছোটবেলা থেকে একটা নীতি আদর্শের মধ্যে বড় হয়েছি। আমি কখনো ঘুষ খাইনি, কখনো প্রশ্রয়ও দেইনি। আমার একজন কলিগ সে ঘুষ খেয়েছে আর সেটা আমি দেখে ফেলেছি। সে আমাকে 50% টাকা দিবে এই কথা বলেছে, কিন্তু আমি রাজি হইনি। উল্টো সে ভেবেছে আমি মনে হয় এমডি স্যারকে বলে দিব, সে কারণে সে চক্রান্ত করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শোনেন, আমার বিশ্বাস আমি যদি নীতি আদর্শের মধ্যে থাকি একদিন না একদিন উন্মোচন হবে যে আমি এটার সাথে জড়িত না। উন্মোচন? আচ্ছা এই ঘুষের টাকাটা নিলে কি অসুবিধাটা হতো? তোমার সমস্যা কি ছিল? হ্যাঁ, আরে তুমি এই ঘুষের টাকাটা নিয়ে আসতা, আইনা তোমার বউর অ্যাকাউন্টে দিয়ে দিতা। পরে যদি তোমার কাছে খারাপ লাগতো তাইলে তোমরা কি করতা? ওই গরিব গুরমারে দান সদকা করে দিয়ে দিতা। এটা দেখা যেত পাপ পুণ্য সব এক সমান হয়ে গেছে। অসুবিধাটা কি ছিল? এখন তো এটা জমানাই পড়ছে। এটা বুঝো না কেন? তুমি এত নেই নীতি করো কেন? মানে কি আপনি কি আমাকে ঘুষ খাওয়ার জন্য ইন্সপায়ার করছেন? আপনার আর আপনার মেয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আপনার মেয়েও আমাকে ইন্সপায়ার করে ঘুষ খাওয়ার জন্য। শুনেন মা, আমি একটা কথা বলি, আমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব না। আর আপনি বলছেন এটা পাপ না, এটা পাপ, এটা একটা সামাজিক ব্যাধি। বুঝতেছেন না কেন বিষয়টা? সবাই মিলে যদি ঘুষ খেতে থাকি এ দেশের কি অবস্থা হবে? হ্যাঁ, ঘুষ খাও না, ওখানে ঘুষের দায়িত্ব তোমার চাকরিটা গেল। মা, আমি জানি যে আমার চাকরি গেছে, আর এটাও বিশ্বাস যে চাকরিটা আমি ফিরে পাবো। হ্যাঁ, ফিরে পাইবা। কবে যে ফিরে পাইবা? আর এদিকে যে 2 মাসের ভাড়া বাকি, বাড়িওয়ালা যে আমারে ধরছে, ওখানে এটা টানবো কে? হ্যাঁ, শুনেন, আমার বাসা ভাড়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। ওইটা বাড়িওয়ালার সাথে আমি কথা বলবো। আমি একটা চাকরি খুঁজতেছি, আশা করি 2-1 মাসের মধ্যে আমি চাকরি পেয়ে যাবো। হ্যাঁ, পাইলে যাতে মনে থাকে, যাতে করে কলম খুঁচা দিলে লাখ লাখ টাকা ইনকাম করে আনতারো। আইন না বোন নামে দিবা, শাশুড়ির নামে দিবা, শ্বশুরের নামে দিবা, এই কথাটা যাতে মনে থাকে। তুমি বুঝো না এটা? হ্যাঁ, আর কত বুঝামু? খালি ন্যায় নীতি আদর্শ লয়ে আছে। আর তোর মারি আদর্শ, এইসব আদর্শ বাদ দাও। আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, 2 মাস ধরে ভাড়া দাও না? আজকে ভাড়া দিবা? জি আঙ্কেল, আসলে আজকে তো ভাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। মানে আমি একটু ঝামেলায় আছি, মানে চাকরি বাকরি নিয়ে একটু ঝামেলায় আছি আর কি। চাকরি বাকরি নিয়ে সমস্যা আছে মানে? আমি তো শুনছি ঘুষ খাওয়ার জন্য তোমার চাকরি গেছে। এটা কি ধরনের কথা বলেন আঙ্কেল? মানে আমি ঘুষ খেয়েছি এটা আপনি শুনলেন? মানে এটা আপনার কাছে বিশ্বাস হয় যে আমি ঘুষ খেতে পারি? এটা ঠিক না আঙ্কেল, সত্য মিথ্যা যাচাই করে তারপর কথা বলা উচিত। শোনো, এত যাচাই বাছাই করার সময় নাই। তোমার কাছে ভাড়া পামু, ভাড়া দাও, বিদায় হও। ঠিক আছে আঙ্কেল, 6 বছর ধরে আপনার বাসায় থাকি। ভাড়াটি আর বাড়িওয়ালার মধ্যে তো একটা হৃদ্যতাও তৈরি হয়, তাই না? কিন্তু আপনি কি করলেন? 2 মাসের ভাড়া দিতে পারছি না বলে আমার বাসা থেকে বের হয়ে যেতে বললেন। আমাকে না হয় বললেন, আমার ভাগ্যে ছিল আমি কথাগুলো শুনেছি। ভাড়া দিতে পারি না কথা তো শুনতেই হবে, কিন্তু আপনি আমার শাশুড়িকে কেন বললেন এই কথাগুলো? ও, তোমার শাশুড়ি বলছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। তোমার শাশুড়ির সাথে দেখা হয়েছে, তাই বলছি যে আপনার মেয়ের জামাই 2 মাস ধরে ভাড়া দেয় না। এটা যদি বাবা অপরাধ হয়ে থাকে তাহলে আমার ক্ষমা করে দাও, আর আমার বাসা ভাড়াটা দিয়া সামনের মাসে বিদায় হও। ঠিক আছে আঙ্কেল, আমি বাসা ছেড়ে দিব, আপনার ভাড়াটাও আমি দিয়ে যাব, এ নিয়ে আপনি টেনশন করবেন না। কিন্তু কষ্ট একটা, এত বছর ধরে আপনার বাসায় থাকি, আপনি একটু সাপোর্ট করলেন না, একটু কষ্টটা বুঝলেন না আমার। শোনো, তোমার কষ্ট বুঝতে গেলে আমার তো সব ভাড়াটিয়ার কষ্ট বুঝতে হবে, আর সব ভাড়াটিয়ার কষ্ট যদি আমি বুঝি তাহলে তো আমার রাস্তায় নামতে হইব। ঠিক আছে আঙ্কেল, আপনার বাড়ি ঘর ছাড়া লাগবে না, আমি ছেড়ে দিব, আপনি টেনশন করবেন না, আমি সামনের মাসে আপনার ভাড়াটা দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে বাবা, দয়া করে আমার ভাড়াটা দিয়া বিদায় হও। জয়নাল ভাই, পুরো অফিস এখন আমার কন্ট্রোলে ভাই। একটাই ডিস্টার্ব আসছিল, সেটারে ভাই অফিস থেকে বিদায় করে দিয়েছি। এখন আপনার যত কাজ আছে ভাই খালি অফিসে লয়ে আইবেন, কোনো রকমের টেনশন করার কিছু নাই। পুরো অফিস আমার কন্ট্রোলে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এত সকালে স্যার? আপনার এই মুখোশটা তো আমি দেখতে পারতাম না সকালবেলা যদি আমি অফিসে না আসতাম। আপনি এত বয়স্ক একটা মানুষ, এতদিন আমার অফিসে কাজ করছেন, কিন্তু আপনি নিজে এত ঘুষখোর, এত দুর্নীতিবাজ, এত খারাপ। আপনি আবিরের মতন একটা সৎ ভালো ছেলেকে আপনি আমার চোখে ঘুষখোর বানিয়েছেন, তাকে আপনি চাকরিচ্যুত করেছেন। আপনার কারণে ওই ভালো ছেলেটাকে আমি আমার অফিস থেকে তাড়িয়েছি। শুধু আপনার দিকে তাকিয়ে যে একটা মুরব্বী মানুষ, বাপের বয়সী মানুষ, আপনি তো খারাপ হতে পারেন না, আপনি তো ঘুষখোর হতে পারেন না। আপনাকে বিশ্বাস করাটা ছিল আমার ভুল। ফজল সাহেব, আপনি কি করছেন আপনি জানেন? আপনি শুধু আবিরকে খাননি, আপনি পুরো অফিসটা আমার কলঙ্কিত করেছেন। স্যার স্যার আমি আগে এরকম ছিলাম না স্যার, আমি একটু লোভে পড়ে গেছি। আমি স্যার খুব সৎ ছিলাম স্যার। স্যার আমি ভুল করে ফেলছি স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি আর কোনোদিন ঘুষ খাবো না স্যার, আমি ভালো হয়ে যাবো স্যার। স্যার এখন যদি আমার চাকরিটা চলে যায় স্যার, আমার রাস্তায় নামাজের আর কোনো উপায় নেই স্যার। ফজল সাহেব, মায়া কান্না একদম দেখাবেন না। আপনি চিন্তা করুন তো, আপনি এই ঘুষ খেয়ে আপনি কি করেছেন? আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়িয়েছেন, আপনার স্ত্রীকে খাওয়িয়েছেন। ছি 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 ছি। নিজের একটু লজ্জা হলো না? একটা ভালো ছেলেকে আপনি যখন দুর্নীতির ঘুষের অভিযোগে তাকে চাকরিচ্যুত করতেছেন, আবার নিজে বাহবা নিচ্ছেন। অফিস এখন আপনার কন্ট্রোলে। সমস্ত টাকা করিতে করিতে আপনি আমার অফিসে ফেরত দেবেন। আমি সকলকে ডেকে সকলের সামনে আপনার মুখোশ আমি উন্মোচন করব। আউট আউট স্যার আউট। হ্যাঁ আবির, তুমি তো আগামী দিন 10টায় অফিসে আসো আমার। হ্যাঁ জরুরি কথা আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসো। আরে আবির, আসো আসো আসো, বসো বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমাকে ডেকেছি আসলে তুমি বুঝতে পারোনি কেন ডেকেছি। আমার এত বড় একটা ভুলের সিদ্ধান্তের জন্য আসলে দুঃখিত। আমার এতদিনের অভিজ্ঞতা থেকেও কেন আমি বুঝতে পারলাম না, কেন আমি একজন দুর্নীতিবাজ, একজন ঘুষখোরের পাল্লায় পড়ে তোমার মতন একটা সৎ এবং একটা ভালো ছেলেকে আমি চাকরিচ্যুত করেছি। সরি ভাই, দুঃখিত। এবং আজকে থেকে তুমি এই অফিসে আবার নতুন করে জয়েন করবে এবং সব কিছু দেখাশোনা তুমি করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে অনেক দেরিতে হলেও প্রুফ হয়েছে যে সততার মূল্য আছে। সৎ থাকলে যে শেষ পর্যন্ত জয়ী হওয়া যায়, এটাই তার প্রমাণ। আসলে স্যার, আমরা অনেকেই পরিস্থিতির কারণে বাধ্য হয়ে ঘুষ খাই, না চাইলেও খেতে হয় চাকরি বাঁচানোর জন্য। এটা আমি ফিল করেছি স্যার। আমি সবসময় ট্রাই করেছি সৎ নিষ্ঠার সাথে কাজ করার জন্য। আমার জীবনে অনেক অফার এসেছে, আমি কিন্তু স্যার সেই অফারগুলো লুফে নেইনি। স্যার, ঘুষ দুর্নীতি এটা একটা সামাজিক ব্যাধি। আর একটা অফিসে যদি সবাই ঘুষ খায়, সেখানে একজন যদি ঘুষ খেতে না চায়, সেটা যে কি কঠিন কাজ। মানে স্রোতের বিপরীতে থাকা স্যার খুবই কঠিন। আর সেটা আমি খুব খুব ফিল করেছি আপনার অফিসে থেকে। তারপর আমি চেষ্টা করেছি স্যার সৎ থাকার, নিষ্ঠার সাথে কাজ করার। শোনো আবির, একদিনে এটা শেষ হবে না। এই দুর্নীতি, ঘুষ, এটা একা এবং একদিনে কোনো দিনই সম্ভব হবে না শেষ করা। তবে তোমাদের মতো সৎ ছেলেরা যদি সে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, যোগ্য স্থানে চেয়ে অধিষ্ঠিত হতে পারে, তাহলে অবশ্যই এই সমাজও এক সময় কলঙ্কমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, ঘুষমুক্ত হবে। দেখো, একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায়। তুমি কত সুন্দরভাবে চলাচল করেছো, একদম সাদাসিধে, অথচ আমরা ভুল বুঝছি তোমাকে নিয়ে। আসলে স্যার, আমি ট্র্যাপে পড়ে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে এরকম একটা বিপদের সম্মুখীন আমি হব। আমি সবসময় চেয়েছি স্যার ভালো থাকার, কিন্তু আসলে আমাদের সোসাইটি ভালো থাকতে দেয় না। মানে সব সময় ইনসাল্ট করে। একটা ভালো কেউ থাকতে চাইলে, ভালো কেউ চলতে চাইলে তাকে ছোট করা হয়, হেয় করা হয়। অথচ যারা ভালো থাকতে চায় তাদেরকে সম্মান দেওয়া হয় না। স্যার, আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ঘুষ এগুলো চলে আসছে। আমার বিশ্বাস একদিন ঠিক হয়ে যাবে, সে আশায় আছে স্যার। আমিও আমার নিষ্ঠার সাথে কাজ করে যাই, আশা করি একদিন সেটার ফল পাবো।
হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, এই সমাজও পরিবর্তন হচ্ছে, যার কারণে দেশে উন্নত হচ্ছে, মানুষের মানসিকতা বৃদ্ধি পাচ্ছে, সব কিছু কিন্তু এখন অন্যভাবে চলতেছে, কিন্তু তো একটু সময় লাগবে, এই জন্য আমাদের সজাগও থাকতে হবে। তাহলে আগামীকাল থেকে জয়েন করছি আমি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কি ব্যাপার, মাথা নিচু করে আছো কেন? এক সময় তো ভাগ্যের দোষ দিতা যে তোমার ভাগ্য খারাপ যে আমার মতো একজন স্বামী পেয়েছো। শোনো, ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই, সবই হচ্ছে কর্মফল। এই যে আমি একসময় চাকরি করতাম, সেই চাকরিতে তুমি সন্তুষ্ট ছিলে না, কারণ আমার স্যালারি কম, আমি তোমাকে সুখী করতে পারি নাই, তুমি যা চাইতে আমি দিতে পারি নাই। অফিসের কলিগ আমার সাথে ষড়যন্ত্র করে আমার চাকরিটা পর্যন্ত খেয়ে দিয়েছে। আমি কিন্তু হতাশ হইনি, আমি খারাপ পথে যাইনি, চাইলে যেতে পারতাম, কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন সে প্রকাশ পাবে যে আমি নির্দোষ। আজকে দেখলে তো প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ, আমি চাকরিটা ফিরে পেয়েছি। আর এখন স্যালারি কত জানো? আগের চেয়ে 3 গুণ, 1 লাখ টাকার উপরে। এখন চাইলে আমি একটা গাড়ি কিনতে পারবো, কিছুদিন পর একটা ফ্ল্যাট বুকিং দিতে পারবো, আর মাঝে মাঝে তোমাকে পার্লারে নিয়ে যেতে পারবো। আসলে আবির, এক্সট্রিমলি সরি বলো, আমার না আসলে ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ওই যে আমার বান্ধবী যারা আছে না, ওর হাজব্যান্ডের নামে তো অনেক বড় বড় কথা বলছিল। ওর হাজব্যান্ড দুর্নীতির মামলা খেয়ে এখন জেলে। আসলে তুমিই ঠিক ছিলে। আর আমার চাকরিটা যে খেয়েছিল ফজল সাহেব, ওনার অবস্থা কি জানো? ওনার গাড়ি নেই, বাড়ি নেই, চাকরি নেই। ও মাই গড, কি বলো? শোনো, তোমাকে শুধু আমি বলতে চাচ্ছি, জাস্ট একটু ধৈর্য ধরলে ভালো অবস্থানে থাকা যায়। অবশ্য সাময়িক একটু কষ্ট হয়, কষ্টগুলো মেনে নিতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আসলে কি বলতো, তুমিই ঠিক ছিলে। সব ডাবের দাম কত? 100 টাকা পিস। আচ্ছা, এই দুইটা দেন। এটা নেন, এটা পানি বেশি হবে। ফজল ভাই, আপনি ডাব বিক্রি করছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন আপনি? কি বলবো রে ভাই, সবই ভাগ্যের নির্মম পরিহাস। সব কিছু হারায়া এখন আমি ডাব বিক্রেতা। ফজল ভাই, ভাগ্যের দোহাই দিচ্ছেন? আরে ভাগ্যের দোহাই দিয়ে লাভ কি বলেন তো? এটা ভাগ্যের কি আছে? এটা আপনার কৃতকর্মের ফল। আমরা দুজন একসাথে চাকরি করতাম না? কত ভালো চাকরি করতেন আপনি, অনেক ভালো টাকা স্যালারি পেতেন। সেই টাকা দিয়ে যদি চলতেন তাহলে কি সমস্যা হতো? হতো না। অথচ হঠাৎ করে আপনার মাথায় চিন্তা ঢুকলো বড় লোক হতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, আর সেই কারণে অবৈধ পথে আপনি পা বাড়ালেন। আর আজকের ফল তো হাতে নাতেই পাচ্ছেন। এখন যে আপনি ডাব বিক্রি করছেন, এই পরিস্থিতিটা মেনে নিয়ে চলছেন না? চলছেন তো। তাহলে তখন যে চাকরিটা করতেন, সেই অবস্থায় থাকলে সমস্যাটা কোথায় হতো বলেন তো? মানুষ সময় থাকতে বুঝে না, সময়টা চলে গেলেই বুঝে। এই যে আজকে আপনার অবস্থা, এটা মেনে নিচ্ছেন না? আসলে আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আর ওই যে মানুষ কথায় বলে না যে এই দুনিয়ায় কোনো অপকর্ম করলে আল্লাহ এই দুনিয়াতে শাস্তি দেয়। একসময় আমি এসি গাড়িতে চলাফেরা করতাম, বাসায় এসি, অফিসে এসি, এখন আমি রাস্তায় ডাব বিক্রি করি। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ভাই, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দিন ভাই। না 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 ফজল ভাই, আপনি আমার সিনিয়র মানুষ, আপনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন। আপনি আমার কাছে ক্ষমা চান সেটা আমি চাই না, কিন্তু আপনার মধ্যে যে রিয়েলাইজটা আসছে এতে আমি খুশি। ভাই, ভাগ্যের দোহাই দিয়ে লাভ নেই। একটু পরিশ্রম করলে, একটু সিনসিয়ার থাকলে কিন্তু মানুষ সুখে থাকতে পারে। আর মানুষ যেই টাকাটা ইনকাম করে সেটার মধ্যেই সে যদি সন্তুষ্ট থাকে, তাহলে না সংসারে অশান্তি তৈরি হয় না। কি দরকারি জীবনের প্রতি এত ছোটাছুটি করে? কোন দরকার আছে বলেন? আসলে হয়েছে কি, মানুষ বিলাসী জীবনে যখন থাকে না, তখন ন্যায় অন্যায় ভুলে যায়, হৃদায়ত জ্ঞান থাকে না। আমার আসলে সেই অবস্থা হয়েছে। এখন আমি হারে হারে টের পাচ্ছি আমি আসলে জীবনে কি কি ভুল করেছি।
আবারও বলছি ভাই আমাকে মাফ করে দিবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে সুদের ভাই, আপনি ভালোভাবে খেলেন, আমার দুটো ডাব দেন। আসসালামু আলাইকুম স্যার। আঙ্কেল, আপনি আপনি দারোয়ানের চাকরি করছেন? আর এই বাসায় কবে থেকে জয়েন করেছেন আপনি? এই তো আজকে থেকে। আপনি দারোয়ানের চাকরি করছেন কেন? আমি খুব কষ্টে আছি। তোমরা চলে আসার পরে আমার দুই ছেলে তাদের সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে আমারে কোনো সন্তান জায়গা দেয় নাই। বাধ্য হয়ে আমি এই চাকরি নিছি। আমি খুব কষ্টে আছি। আমি আজকে 4 দিন ধরে কিছু খাইনি। আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনি খুব বিপদে পড়েছেন, কষ্টে আছেন। তাই বলে এই সময় আপনাকে আমি পূর্বের অবস্থা স্মরণ করিয়ে দেব না। আমি জানি যে আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আমি তখন বিপদে ছিলাম। শুধু এইটুকু বলতে চাই, মানুষের বিপদের দিনে খারাপ ব্যবহার করা ঠিক না, পারলে উপকার করা দরকার। আর আজকের এই অবস্থান আপনার, এটা আমার কাছে সত্যি বলছি স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু আমি এটা জানি এটা স্বপ্ন না, এটা বাস্তব। আমি সেদিন বিপদে পড়ে গিয়েছিলাম সত্যি, কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম। আমি ঘুষ খাইনি। যে অপবাদ সবাই আমাকে দিয়েছে, বিশ্বাস করুন আমি ঘুষ খাইনি। আজকে প্রুফ হয়েছে, আমি চাকরি ফিরে পেয়েছি। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এখন যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির দারোয়ান আপনি। তুমি তো বাবা তোমার চাকরি ফিরে পেয়েছো, কিন্তু আমার এই অবস্থার জন্য আমার মনে হয় আমার ভাগ্যে ছিল। আঙ্কেল, এই কথাটা বলবেন না, ভাগ্যের দোষ দেবেন না। এটা আপনার কর্মের ফল। আপনি যদি সচেতন থাকতেন তাহলে আজকে এই পরিণতি আপনার দেখতে হতো না। বাবাজি, পারলে তুমি আমার ক্ষমা করে দিও।